আমরা কি করছিলাম মনে আছে? ম্যাম আপনি তো তৃতীয় অধ্যায় পড়াইতেছিলেন, ওই যে উৎপাদন আয় ব্যয়। হ্যাঁ, অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ের নাম কি? উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। তো এর আগে আমরা এই অধ্যায়ের উপরে চারটি ক্লাস হয়েছে। তো সেখানে আমরা কি কি পড়িয়েছিলাম? উৎপাদন ব্যয় ও উৎপাদন আয়। আজকে আমরা উৎপাদন সম্পর্কে পড়বো। তো বইতে তোমরা দেখবে প্রথমে আছে উৎপাদন, তারপরে উৎপাদন ব্যয়, এরপরে উৎপাদন আয়। কিন্তু আমরা উৎপাদন ব্যয় থেকে শুরু করেছিলাম। কেন? আমরা বলেছিলাম যে বাজার চ্যাপ্টার পড়তে তোমাদের উৎপাদন ব্যয় এবং উৎপাদন আয় লাগবে। তো ম্যাডাম যেহেতু তোমাদের বাজার চ্যাপ্টার শুরু করবেন, বাজার কি শুরু করেছেন? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম, শুরু করেছি। তাহলে সেক্ষেত্রে লাগবে, এজন্য আমরা ওভাবে শুরু করেছি। কারণ উৎপাদন দিয়ে শুরু করতে গেলে আমাদের দেখা যাবে যে আমরা উৎপাদন ব্যয় উৎপাদন আয় কমপ্লিট করতে পারবো না, তখন তোমাদের বাজার চ্যাপ্টারটা বুঝতে একটু সমস্যা হবে। এজন্য আমরা এভাবে শুরু করেছিলাম। তো আজকে আমরা উৎপাদন পড়াবো। তো আমরা দেখি যে আজকের ক্লাসে আমরা কি কি পড়বো। আজকের ক্লাসে প্রথমে আমরা পড়বো উৎপাদন কাকে বলে, এরপরে পড়বো উপযোগের শ্রেণী বিভাগ ও উৎপাদন, এরপর উৎপাদনের উপকরণগুলো কি কি, এবং সবশেষে আমরা পড়বো উৎপাদনের উপকরণের তুলনামূলক গুরুত্ব। তো আমরা আমাদের পড়া শুরু করি। প্রথমেই হচ্ছে উৎপাদন। উৎপাদন কাকে বলে কেউ বলতে পারবে? উৎপাদন কি? অর্থনীতির ভাষায় বলতে হবে না, তুমি উৎপাদন বলতে কি বুঝো? কোনো কিছু তৈরি করা। তৈরি করা। তো সাধারণভাবে আমরা উৎপাদন বলতে বুঝি কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা। আসলে মানুষ কিন্তু কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। পারে? কি সৃষ্টি করতে পারে বা তৈরি করতে পারে? যে তুমি যে বললে যে উৎপাদন মানে তৈরি করা, কি তৈরি করা? একটা উদাহরণ দাও। ম্যাম কোনো ধরেন দ্রব্যকে, হ্যাঁ ম্যাম, কোনো দ্রব্যকে মানে রূপান্তরের মাধ্যমে মানে একটা তৈরি করা, মানে কোন। বাস্তব উদাহরণ দাও যে এই জিনিসটা তুমি তৈরি করেছো। ম্যাম যেমন কাঠ থেকে আমরা বিভিন্ন আসবাবপত্র তৈরি করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসবাবপত্রটাকে আমরা বলবো কি? উৎপাদন। এখন দেখো আমরা আসবাবপত্র কি দিয়ে তৈরি করলাম? কাঠ দিয়ে। কাঠটা কি আমরা তৈরি করেছি? না ম্যাম। এটা কি প্রকৃতিতেই ছিল না? জি ম্যাম। তো এমনি ভাবে তুমি যে জিনিসই তৈরি করো বা যে জিনিসের সৃষ্টি করো, যেটাকে তুমি উৎপাদন বলছো, প্রতিটা জিনিসই হচ্ছে কি প্রকৃতিতে আছে, আমরা কি করছি? তার কিছু পরিবর্তন করছি, পরিবর্তন করে আমাদের ব্যবহারের উপযোগী করছি। তার মানে হচ্ছে আমরা নতুন উপযোগ সৃষ্টি করছি। তাহলে এই যে প্রকৃতি প্রদত্ত উপাদান, এর পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, শুধু প্রকৃতি প্রদত্ত বস্তুর রূপ ও অবস্থার পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। তাই বলা যায় প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যের রূপ বা আকার পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। যেমন রুটি তৈরি করতে প্রয়োজন আটা, লবণ, পানি, যা এই তিনটির প্রতিটাই আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। রুটি খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করি বা তৃপ্তি পাই, অর্থাৎ রুটির উপযোগ আছে, রুটির বিনিময় মূল্য আছে। তাই রুটি হচ্ছে কি একটি উৎপাদিত দ্রব্য। তাহলে আমরা রুটি তৈরি করেছি, রুটির সৃষ্টি করেছি, কিন্তু আমরা কি করেছি? প্রকৃতিতে যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলোকেই আমরা শুধুমাত্র রূপগত পরিবর্তন করেছি। এটাই হচ্ছে কি উৎপাদন। তাহলে উৎপাদন কি আমরা বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা দেখি যে বিভিন্ন অর্থনীতিবিদ উৎপাদনের কি কি সংজ্ঞা দিয়েছে। অধ্যাপক মার্শালের মতে এ বস্তু জগতে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস করে যাতে তাকে অধিকতর কার্য উপযোগী করা যায়। অর্থনীতিবিদ ফ্রেশার বলেন যদি ভোগ বলতেও উপযোগ ব্যবহার বোঝায়
তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল বি সুইটসের মতে উৎপাদন এমন একটি পদ্ধতি যা প্রকৃত প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করতে মানুষকে সহায়তা করে। অতএব উৎপাদন একটি রূপান্তর প্রক্রিয়া যার মাধ্যমে দ্রব্য সামগ্রীর মধ্যে নতুন উপযোগের সৃষ্টি হয়। উৎপাদিত পণ্যের উপযোগ সৃষ্টির পাশাপাশি বিনিময় মূল্য থাকাও আবশ্যক। অর্থাৎ তুমি যেই পণ্যটা উৎপাদন করবে সেই উৎপাদিত পণ্যটা তুমি যেন অন্যের কাছে বিক্রি করতে পারো বা বিনিময় করলে সেটার মূল্য থাকতে হবে। ঠিক আছে, উৎপাদিত পণ্যের বিনিময় মূল্য থাকাও আবশ্যক। যদি তুমি একটা দ্রব্য তৈরি করো সেটার যদি উপযোগ না থাকে তাহলে তো কেউ তোমার কাছ থেকে কিনবে না, তাই না? আর তুমি যদি নতুন উপযোগ সৃষ্টি করতে না পারো তাহলে সেটা উৎপাদন হবে না। তাহলে উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকাও আবশ্যক। এখন আমরা দেখব উপযোগের শ্রেণী বিভাগ ও উৎপাদন। উপযোগ কি আমরা পড়েছি না দ্বিতীয় অধ্যায়ে? পড়েছি? জি হ্যাঁ, ম্যাম। বলো তো কেউ একজন যে উপযোগ কাকে বলে? বলো কেউ একজন। ম্যাম, অভাব পূরণের ক্ষমতাকে যা উপযোগ ভোগ বলে। করা যায় এবং যার নিঃশেষ হয়। যার উপযোগ আছে, যার অভাব পূরণের ক্ষমতা আছে সেটাই হচ্ছে উপযোগ। তুমি বলেছো যা ভোগ করা যায় এবং নিঃশেষ হয়। তো ভোগ করা যায় কোন বস্তু? যার উপযোগ আছে তাই তো ভোগ করা যায়, তাই না? তাহলে কোন দ্রব্য যে অভাব পূরণ করার ক্ষমতা সেটাই হচ্ছে উপযোগ। তা এখন আমরা দেখব যে উপযোগের শ্রেণী বিভাগ ও উৎপাদন। উপযোগের পরিবর্তনের মাধ্যমে কিভাবে দ্রব্য উৎপাদিত হয়। নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। দ্রব্যের নতুন উপযোগ বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে। এগুলো হলো আকারগত উপযোগ। আকারগত উপযোগ কি? যে এর আগে একজন বললে যে কাঠ থেকে কোনো কিছু তৈরি করা, আসবাবপত্র তৈরি করা, তাহলে আকার বা রূপের পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগের সৃষ্টি হয়, সেটা হচ্ছে আকারগত উপযোগ। যেমন কাঠ থেকে টেবিল তৈরি। এরপর আছে স্থানগত উপযোগ। দ্রব্যের স্থান পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি হয়। যেমন চাল, ডাল, যে সবজি, এগুলো গ্রামে উৎপাদিত হয়, গ্রামে দাম কম। গ্রাম থেকে শহরে আনলে দেখা যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে, কারণ শহরে এগুলো উৎপাদিত হচ্ছে না। তো এই যে গ্রাম থেকে শহরে আনলে স্থানের পরিবর্তন হচ্ছে, নতুন উপযোগ সৃষ্টি হচ্ছে। এরপরে হচ্ছে সময়গত উপযোগ। উৎপাদিত দ্রব্য মজুদ বা সংরক্ষণের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা সম্ভব। যেমন ফসল কাটার পর কিছুকাল সংরক্ষণের মাধ্যমে মৌসুম শেষে বিক্রি করলে বেশি মূল্য পাওয়া যায়। তাহলে সময়ের পরিবর্তন হলে দেখা যাচ্ছে উপযোগ বৃদ্ধি পাচ্ছে। সব দ্রব্যের ক্ষেত্রে না, কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে। যখন ফসল উৎপাদন হয় তখন দাম কম থাকে, কিন্তু রেখে দিয়ে পরে বিক্রি করলে দাম বাড়ে। এটা হচ্ছে সময়গত উপযোগ। এরপর আছে সত্যগত উপযোগ। একটি দ্রব্যের উপযোগ কোনো এক ব্যক্তির নিকট কম কিন্তু অন্যের নিকট বেশি হতে পারে। এক্ষেত্রে পণ্যের মালিকানা বা সত্ত্ব পরিবর্তন করলে উপযোগ বৃদ্ধি পায়। যেমন কারো গাছের নারিকেলের ছোবড়া শিল্পে ব্যবহৃত হতে পারে। এই যে তোমরা যে খাতায় লেখো, যখন খাতার পৃষ্ঠা শেষ হয়ে যায় তখন সেগুলো শেষ দরে বিক্রি করে দাও না? বিক্রি করো? জি ম্যাম। তারপর পুরোনো বছরের বই দেখা যাচ্ছে পুরোনো লাইব্রেরিতে বিক্রি করো, অনেক সময় শেষ দরে বিক্রি করে দাও। তাহলে হচ্ছে কি, তোমার কাছে ওই দ্রব্যগুলোর উপযোগ শেষ হয়ে গেছে, কিন্তু যারা কিনছে তাদের কাছে তো উপযোগ আছে, তাই না? তারা ওগুলো কি করবে? তারা ওগুলো দিয়ে নতুন কাগজের ঠোঙা তৈরি করবে খাতা দিয়ে। পুরোনো লাইব্রেরিতে যদি বই বিক্রি করো তাহলে পরের বছর যারা পড়ছে তারা বইগুলো কিনবে। এখানে দেখা যাচ্ছে কি, মালিকানার পরিবর্তন করলে নতুন উপযোগের সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে সত্যগত উপযোগ। এরপরে সেবাগত উপযোগ। মানুষের শ্রম ও সেবামূলক কাজের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবাগত উপযোগ বলে। যেমন শিক্ষক, ডাক্তার, উকিল, নার্স ইত্যাদি পেশায় নিযুক্ত ব্যক্তির সেবা। এরপরে হচ্ছে জ্ঞানগত উপযোগ। অনেক দ্রব্য আছে যার মাধ্যমে জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়। যেমন বই, খবরের কাগজ, রেডিও, টেলিভিশন ইত্যাদি। এভাবে দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টির প্রক্রিয়াই হলো উপযোগ। তাহলে আমরা দেখলাম যে উপযোগ এবং উৎপাদন
নতুন উপযোগ সৃষ্টির মাধ্যমে কিভাবে দ্রব্য উৎপাদিত হয়। এখন আমরা দেখব উৎপাদনের উপকরণ। উৎপাদন করতে কি কি লাগে? আচ্ছা, উৎপাদন করতে কি কি লাগে বলো তো? ভূমি, শ্রম, মূলধন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আচ্ছা, এটা তো অর্থনীতির ভাষা, তাই না? মনে করো তুমি অর্থনীতির স্টুডেন্ট না, তুমি কিছু একটা উৎপাদন করতে চাচ্ছ, কি উৎপাদন করতে চাচ্ছ আগে সেটা বলো। সবজি। আচ্ছা, সবজি উৎপাদন করতে চাচ্ছ, তো সেক্ষেত্রে তোমার কি কি লাগবে? এই ক্ষেত্রে আমার প্রথমে একটা জমির দরকার পড়বে, হ্যাঁ, আর যে ওইটার প্রতি আমার মানে নিজের জমি খনন করতে হবে, বীজ বপন করতে হবে, এরপরে আমি পাবো। আর ওইটার প্রতি যত্ন নিতে হবে, এর জন্য শ্রম তুমি লাগবে, করবে নাকি বীজ মিস্ত্রি লাগবে। লাগবে? জি ম্যাম। এই যে জমি খনন করা, বীজ লাগানো, পানি দেওয়া, এর জন্য কি এই কাজটা কি তুমি করবে নাকি তুমি শ্রমিক রাখবে? আমি নিজেও করতে পারি, শ্রমিকও লাগাতে পারি। আচ্ছা, তুমি নিজেও করতে পারো, শ্রমিকও লাগাতে পারো। তারপরে আর কি কি লাগবে? এরপর সার আমার লাগতে পারে। হ্যাঁ, হ্যাঁ, সার লাগবে। সার লাগবে। তারপরে যে বীজ বপন করবে, বীজ লাগবে, পানি লাগছে। তুমি জমি চাষ করছো, সেখানে তুমি গরু বা ট্রাক্টর লাগছে, তাই না? তাহলে দেখা হ্যাঁ, যাচ্ছে তোমার কি লাগছে? ভূমি লাগছে, শ্রম লাগছে। সেই শ্রমটা কে দিচ্ছে? তুমি দিচ্ছ, অথবা তুমি একজন শ্রমিক নিয়োগ করছো। তোমার উৎপাদনের পরিমাণ যদি কম হয় তুমি নিজে কাজ করবে, অনেক বড় পরিসর উৎপাদন হলে শ্রমিক লাগবে। তারপর কি হচ্ছে? মূলধন লাগছে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস লাগছে, সেটা হচ্ছে সংগঠন। সংগঠনটা কি? সেটা হচ্ছে এই যে উৎপাদনের যে উপকরণের যে কাজগুলো করছে, তুমি যে করছো, অর্গানাইজ করা যেটা, সেটাই হচ্ছে কি সংগঠন। তাহলে উৎপাদনের জন্য মূলত 4টি উপকরণ লাগে। সেই উপকরণগুলো কি কি? কোন দ্রব্য উৎপাদন করার জন্য নানা রকম উপাদানের প্রয়োজন হয়, এগুলোকে উৎপাদনের উপকরণ বলে। এগুলো কি কি? এটাকে 4টা ভাগে ভাগ করা যায়: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। যে কোনো দ্রব্য উৎপাদনের জন্য তোমার উপকরণকে এই 4টা ভাগেই ভাগ করা যায়। যত উপকরণ লাগুক এই 4টা ভাগের মধ্যেই পড়বে। যেমন তুমি বলতে পারো যে আমি সবজি উৎপাদন করব না, আমি পোশাক উৎপাদন করবো, সেক্ষেত্রে তো আমার জমি লাগছে না। জমি লাগে সেক্ষেত্রে? না ম্যাম, জমি লাগে না, কিন্তু প্রাকৃতিক সম্পদটা তো ব্যবহার করতে হয়, আচ্ছা, জমি লাগে এটাই না, ভূমির কোথায় ভিতরে বসে? ধরা হয়। তুমি যে পোশাক তৈরি করবে, তোমার সেলাই মেশিন রাখতে হবে, তোমার একটা জায়গায় বসে করতে হবে। কোথায় বসে করতে হবে? একটা বাড়ি লাগবে না? একটা ঘর লাগবে না? লাগবে। জি ম্যাম। তাহলে সেটাই হচ্ছে ভূমি। তুমি যা উৎপাদন করো এই 4টার একটাও বাদ দিতে পারবে না, আবার এর সাথে নতুন কিছু যোগও করতে পারবে না, ঠিক আছে? তোমার সবজি উৎপাদন করার জন্য সরাসরি তুমি ভূমিতে উৎপাদন করছো, আবার পোশাক উৎপাদন করার জন্য সরাসরি তোমার ভূমি লাগছে না, কিন্তু তোমার উৎপাদন করার জন্য তো ভূমি লাগছে, তোমার একটা জায়গা লাগছে যেখানে বসে তুমি উৎপাদন করবে, সেটাই হচ্ছে ভূমি। তাহলে প্রতিটা উৎপাদনের জন্য এই উপকরণগুলো লাগে। তো আমরা এখন এই যে উপকরণগুলো, এই উপকরণগুলো সম্পর্কে বিস্তারিত করব। প্রথমে আমরা ভূমি কি, ভূমি বা ল্যান্ড কি সেটা সেই সম্পর্কে জানব। সাধারণ অর্থে ভূমি বলতে ভূপৃষ্ঠ বা মাটিকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃত প্রদত্ত সেসব বস্তুকে বোঝায় যেগুলো মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণে এসে উৎপাদনে সহায়তা করে। অধ্যাপক মার্শালের মতে ভূমি বলতে সেসব পদার্থ বা শক্তিকে বোঝায় যা প্রকৃতি, জল, স্থল, বায়ু ও উত্তাপের মাধ্যমে মানুষকে অবাধে দান করেছে। মাটি, মাটির উর্বরা শক্তি, খনিজ দ্রব্য, বনজ ও জলজ সম্পদ, সূর্য কিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া ইত্যাদি প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্গত। তাহলে ভূমি, অর্থনীতিতে ভূমি বলতে আমরা কি শুধু জমিকে বোঝাবো? না ম্যাম। আমরা কি না। প্রকৃতি প্রদত্ত সব সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে ভূমি। এই ভূমির কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি? ভূমি প্রকৃতির দান, এগুলো মানুষ সৃষ্টি করেনি। ভূমি কি মানুষ সৃষ্টি করে? মানুষ সৃষ্টি করে না, এটা হচ্ছে প্রকৃতির দান। ভূমির যোগান দাম নেই, প্রকৃতি প্রদত্ত ভূমির জন্য মানুষের অর্থ ব্যয় করতে হয় না, এই কারণে ভূমির যোগান দাম নেই। ভূমির যোগান সীমাবদ্ধ, ফলে ভূমির যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়।
আমরা চাহিদা যোগান যখন করেছি তখন দেখেছি না যে সকল দ্রব্যের যোগান সীমাবদ্ধ যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়, আমরা করেছি না দ্বিতীয় অধ্যায়ে, মনে আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমি কি তুমি বাড়াতে পারবে? বাড়াতে পারবে না, কারণ তুমি ভূমি বলতে যদি শুধু জমি বোঝাও তাহলে তুমি বলতে পারো যে নদীতে জমি ভেঙে যায়, ভূমির যোগান কমে গেছে, নদীতে চর পড়ে, জমির যোগান বেড়ে গেছে। কিন্তু আমাদের কি নদীটাও হচ্ছে ভূমির অন্তর্গত, তাহলে জমি ভাঙছে, নদীর পরিমাণ বাড়ছে, ভূমির পরিমাণ একই আছে, এজন্য ভূমির যোগান হচ্ছে সীমাবদ্ধ। ভূমির উর্বরা শক্তি আদি ও অবিনশ্বর, মানে হচ্ছে যে ভূমির যে উর্বরা শক্তি সেটা হচ্ছে একটি আদি উপাদান এবং সেটা সবসময় থাকবে। সকল ভূমির উর্বরা শক্তি এক নয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি আমরা পরেই করব, তখন তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে। মানে এটা হচ্ছে যে জমিতে যত দ্রব্য উৎপাদন করা হয় মোট উৎপাদনের পরিমাণ মানে প্রান্তিক উৎপাদনের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, যা আমরা পরবর্তীতে করব, তখন এইটা ক্লিয়ার হবে তোমরা। এরপরে হচ্ছে ভূমি চিরস্থায়ী, এর ধ্বংস বা সৃষ্টি নেই। ভূমি উপাদানের নিষ্ক্রিয় উপাদান, অন্যান্য উপকরণের মতো এটি সচল নয়। ভূমি কি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়? না ম্যাম। স্থানান্তর করা যায় না, এজন্য অন্যান্য যে উপকরণ আছে সেগুলোর মতো এটি সচল নয়। ভূমি স্থানান্তরযোগ্য নয়, তবে এর মালিকানা স্থানান্তরযোগ্য। জমি একজনের কাছ থেকে আরেকজনে কিনে না, এজন্য মালিকানা স্থানান্তর হয়, কিন্তু ভূমি স্থানান্তরযোগ্য নয়। ভূমির অবস্থানগত কারণে এর গুরুত্বের পার্থক্য ঘটে, যেমন রাস্তার পাশে যে জমি তার দাম বেশি হয়, ভিতর দিকে গেলে দাম কম হয়, শহরে জমির দাম বেশি, গ্রামে জমির দাম কম, তাই না? উর্বর জমির দাম কম, অনুর্বর দাম বেশি, অনুর্বর জমির দাম কম। এভাবে ভূমির অবস্থানগত কারণে এর গুরুত্বের পার্থক্য ঘটে। ভূমির মালিকের আয়কে খাজনা বলা হয়। ভূমির যে মালিক, সেই মালিক যে আয় করে সেই আয়কে বলা হচ্ছে খাজনা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ভূমির বৈশিষ্ট্যগুলো কি কি। আমরা যে এমসিকিউ প্রশ্ন পড়বো, এমসিকিউ আসে বা জ্ঞানমূলক প্রশ্ন আসে, তখন কিন্তু দেখা যায় যে এগুলো আসে, এজন্য আমাদের বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে দেখো, এরপরে আমরা পড়ি শ্রম। শ্রম কাকে বলে? সাধারণ ভাবে শ্রম বলতে শ্রমিকের শারীরিক এবং মানসিক পরিশ্রমকে বোঝায়, কিন্তু শারীরিক পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন কাজে নিয়োজিত শারীরিক ও মানসিক সব ধরনের পরিশ্রমকে শ্রম বলে। সাধারণ যে শ্রম দেয় তাকে কি বলা হয়? শ্রমিক। শ্রমিক। তো স্বাভাবিকভাবে আমরা শ্রমিক বলতে কাকে বুঝি? যে মাটি কাটে, যে ইট ভাঙে, তাকে আমরা শ্রমিক বলি, তাই না? কিন্তু অর্থনীতিতে শ্রমিক হচ্ছে যে শ্রম দেয়, সেই শ্রম শারীরিক হতে পারে, মানসিকও হতে পারে। তুমি মনে করো কোনো বিষয়ে গবেষণা করছো, এখানে হচ্ছে কি মানসিক শ্রম দিচ্ছ, এটাও হচ্ছে শ্রমিক। তাহলে প্রত্যেকে যে কাজ করছে সেটাই হচ্ছে শ্রম, এবং যে কাজ করছে সে হচ্ছে শ্রমিক। অধ্যাপক মার্শালের মতে মানসিক ও শারীরিক যে কোনো ধরনের পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণরূপে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয় তাকে বলা হচ্ছে কি শ্রম। তাহলে আমরা কি বললাম? যে মার্শাল যে সংজ্ঞাটা দিয়েছে সেখানে হচ্ছে কি আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয়, তার মানে হচ্ছে নিছক আনন্দ লাভের উদ্দেশ্যে কর্মশক্তি ব্যবহার করলে তাকে শ্রম বলা যাবে না। যেমন তুমি যদি নিজের মনে গান গাও, তোমার আনন্দের জন্য গান গাও, তুমি তোমার বন্ধুদের শোনানোর জন্য গান গাও, সেটা শ্রম না। কিন্তু তুমি যখন স্টেজে গান গাবে অর্থের বিনিময়ে, সেটা শ্রম হবে। তুমি বাসায় রান্না করছো, সেটা শ্রম না, কিন্তু তোমার বাসায় একজন কাজের লোক আছে যে রান্না করে, তার বিনিময়ে তাকে অর্থ দিতে হয়, সেটা অর্থনীতিতে শ্রম। ঠিক আছে, তাহলে অর্থনীতিতে আমরা শ্রম বলবো কোনটাকে? যার বিনিময়ে অর্থ উপার্জন করা যায় বা যার বিনিময় মূল্য আছে সেটাকে শ্রম বলবো, কিন্তু নিজের আনন্দের জন্য শ্রম না। তুমি নিজের আনন্দের জন্য একটা ছবি আঁকবে, সেটা শ্রম হবে না, কিন্তু ছবিটা যখন তুমি একে বিক্রি করবে তখন সেটা শ্রম হবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো শ্রমের বৈশিষ্ট্য। শ্রম হলো উৎপাদনের জীবন্ত উপকরণ। কারণ কি? শ্রম দেয় শ্রমিক, শ্রমিক যেহেতু জীবন্ত, এই কারণে
শ্রম হলো জীবন্ত উপকরণ। শ্রমিক ও শ্রম অবিচ্ছেদ্য। শ্রমিক না থাকলে সে শ্রম দিতে পারবে না, এই কারণে শ্রমিক ও শ্রম অবিচ্ছেদ্য। শ্রম গতিশীল উপাদান, শ্রম এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। শ্রম উৎপাদন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করে। শ্রম ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কিভাবে? মনে করো তুমি প্রতিদিন 4 ঘন্টা করে পড়াশোনা করো, এখন তুমি 4 দিনের জন্য কোথাও ঘুরতে গেলে, বেরিয়ে এসে তুমি ঠিক করলে যে যেহেতু তোমার 4 দিন পড়া হয় নাই এবং আজকের পড়া আছে মোট 5 দিন, তাহলে এই 5 দিনে আমি 20 ঘন্টা পড়বো। তুমি কি একদিনে 20 ঘন্টা পড়তে পারবে? না ম্যাম। না ম্যাম। তুমি যদি পড়ো দেখা যাবে তোমার ওই 4 ঘন্টা 5 ঘন্টা পড়া হচ্ছে না, তুমি ক্লান্ত হয়ে পড়বে, তোমার পড়া হবে না। তাহলে ওই 4 দিনের শ্রম যে তুমি শ্রম ঘন্টা যে তুমি নষ্ট করেছো সেটা কি সারা জীবনে কখনো ফেরত পাবে? না ম্যাম। সেটা কখনোই ফেরত পাবে না। তাহলে যেই শ্রম সময় নষ্ট হচ্ছে সেটা আর ফেরত পাওয়া যায় না, এজন্যই বলা হয় শ্রম ক্ষণস্থায়ী। শ্রমের দক্ষতা শ্রমিক ভেদে ভিন্ন হতে পারে। যার দক্ষতা বেশি সে যে প্রশিক্ষণ প্রাপ্ত তার দক্ষতা বেশি, যে কাজ করতে করতে দক্ষ হয়ে গেছে তার দক্ষতা বেশি, যে নতুন তার দক্ষতা কম। শ্রমের যোগান অস্থিতিস্থাপক, তার মানে হচ্ছে কি চাইলে শ্রমের যোগান বৃদ্ধি করা যায় না। মনে করো তুমি যদি ব্যক্তিগতভাবে চিন্তা করো যে তুমি 5 জন শ্রমিক নিয়েছো, হঠাৎ করে তোমার শ্রমিক বেশি লাগলো, তুমি দেখলে বেশি কাজ প্রয়োজন, তুমি আরো 2 জন শ্রমিক নিয়োগ করলে, কিন্তু সারা দেশে যত শ্রমিক আছে সেই শ্রমিক তো বাড়ানো সম্ভব না, কারণ মানুষ সারা জীবন কাজ করতে পারে না, একটা বয়স নির্দিষ্ট বয়স পর্যন্ত কাজ করতে পারে, শিশুরা কাজ করতে পারে না। তাহলে একটি দেশের শ্রমের যে যোগান সেটা মোটামুটি স্থির একটা নির্দিষ্ট সময়ের জন্য, তাই না? এই কারণে বলা হচ্ছে শ্রমের যোগান স্থিতিস্থাপক। এটা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। শ্রমের যোগান অস্থিতিস্থাপক কথাটা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম শ্রমের বৈশিষ্ট্যগুলো কি কি। এরপরে দেখো মূলধন। সাধারণ অর্থে মূলধন বলতে টাকা পয়সা বা ব্যবসায় নিয়োজিত অর্থকে বোঝায়। অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রম দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। তার মানে হচ্ছে কি যে অর্থনীতিতে মূলধন বলতে আমরা বুঝবো যে কোনো একটা দ্রব্য যা মানুষ উৎপাদন করছে সেটা আবার উৎপাদন কাজে ব্যবহার করা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে মূলধন। যেমন এমন কিছু আছে যে মানুষ উৎপাদন করছে আবার সেটা উৎপাদন কাজে ব্যবহার হচ্ছে, বলো তো? যেমন পাতি কাঁচামাল। উদাহরণ দাও। কাঁচামাল বলতে আমি কি বুঝাবো যে এই জিনিসটা মানুষ উৎপাদন করেছে আবার উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে? ট্রাক্টর। ট্রাক্টর, হ্যাঁ, ট্রাক্টরটা হচ্ছে কি মানুষ তৈরি করেছে আবার সেটা উৎপাদন কাজে ব্যবহার হচ্ছে, জমি চাষের জন্য ব্যবহার করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি একটা মূলধন। সুন্দর একটা উদাহরণ দিয়েছে। বমওয়ার্কের মতে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, কারণ সেটা উৎপাদন করা হয়েছে আবার ওটা দিয়ে নতুন কিছু উৎপাদন হবে। যেমন সেলাই মেশিন যা মানুষ উৎপাদন করেছে এবং পরবর্তীতে উৎপাদন কাজে ব্যবহৃত হবে। হাতুড়ি মানুষ তৈরি করেছে আবার পরবর্তীতে উৎপাদন কাজে ব্যবহার হবে। তাহলে এগুলো হচ্ছে কি মূলধন। তাহলে অর্থনীতিতে মূলধন কি? যে মানুষের শ্রম দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়েছে এবং পরবর্তীতে আরো কিছু উৎপাদনে সেটা ব্যবহৃত হবে, সেটাকেই বলা হচ্ছে কি মূলধন। মূলধনের বৈশিষ্ট্য: মূলধন উৎপাদনশীল। মূলধন মানুষের অতীত শ্রমের ফল, কারণ মূলধন মানুষই উৎপাদন করেছে। মূলধন হলো সঞ্চয়ের ফল, সঞ্চয় থেকে পরবর্তীতে মূলধন গঠিত হয়। মূলধনের উৎপাদন খরচ বিদ্যমান, মানুষ যেহেতু উৎপাদন করে এজন্য মূলধনের উৎপাদন খরচ বিদ্যমান। মূলধন ভূমির মতো চিরস্থায়ী নয়, আবার শ্রমের মতো এতটা ক্ষণস্থায়ীও নয়। তুমি যে একটা ট্রাক্টর তৈরি করলে সেই ট্রাক্টরটা সারা জীবন থাকবে না, একসময় নষ্ট হয়ে যাবে, তাই এটা ভূমির মতো চিরস্থায়ী নয়। কিন্তু শ্রমের ক্ষেত্রে কি ছিল? একদিনের শ্রম যদি তুমি নষ্ট করো সেটা কখনোই ফেরত পাবে না, কিন্তু মূলধনের ক্ষেত্রে সেটা না।
তুমি এখন ব্যবহার না করে কিছুদিন পরে ব্যবহার করতে পারবে, তাই না? এই কারণে মূলধন ভূমির মতো চিরস্থায়ী নয়, আবার শ্রমের মতো এতটা ক্ষণস্থায়ীও নয়। মূলধন ব্যবহারের প্রধান উদ্দেশ্য ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করা। মূলধন সমজাতীয় নয়, এক একটা মূলধন এক এক রকম হয়। মূলধন তুলনামূলকভাবে গতিশীল, অর্থাৎ শ্রমের মতো স্থির না, এটা সরি ভূমির মতো স্থির না, এটা গতিশীল উপাদান, শ্রমের চাইতেও গতিশীল। আমরা দেখলাম মূলধনের বৈশিষ্ট্যগুলো কি কি। এরপর আরেকটা উপকরণ আছে কি? সংগঠন। সংগঠন। হ্যাঁ, এখন আমরা সংগঠন কি সেটা করব। অর্গানাইজেশন উৎপাদন প্রক্রিয়ায় ভূমি, শ্রম ও মূলধন সংগ্রহ, সংযোজন ও নিয়োগ করে সুষ্ঠুভাবে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। যিনি এ কাজ করেন তিনি হলেন সংগঠক। ওই যে কি প্রথমে একজন বলেছিলেন যে সবজি উৎপাদন করবে, তাহলে সেখানে তোমার ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন লাগবে, সবকিছু মিলিয়ে উৎপাদন করতে হবে। উৎপাদন করে সেটাকে বাজারজাতকরণ করতে হবে। বাজারজাতকরণ করার পর বিক্রি করে খরচ বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে তোমার মুনাফা। তাহলে এই যে তুমি এই কাজগুলো করছো, তুমি হচ্ছে কি সংগঠক। তাহলে এই কাজটাকে বলা হচ্ছে সংগঠন, আর যিনি এই কাজটা করেন তিনি হচ্ছেন সংগঠক। ঠিক আছে? এখন দেখো সংগঠনের বৈশিষ্ট্যগুলো কি কি। সংগঠন এক প্রকার বিশেষ মানসিক শ্রম, কারণ তাকে চিন্তা করতে হচ্ছে কোন কাজ করতে হবে, এখন কি উৎপাদন করতে হবে, এজন্য এটা হচ্ছে এক প্রকার বিশেষ মানসিক শ্রম। সংগঠন জীবন্ত উপকরণ। সংগঠন উৎপাদনের ঝুঁকি বহন করে। কারণ কি? কারণ হচ্ছে একটি দ্রব্য যখন উৎপাদন করা হয় তখন তুমি এই যে সবজি উৎপাদন করলে, এখন সবজি তোমার বাজারে বিক্রি হবে কিনা তুমি কি আগেই বুঝতে পারবে? না ম্যাম। আচ্ছা, এখন আমরা কিছু কি বলে আগে আমাদের দেশে পাওয়া যেত না কিন্তু এখন পাওয়া যায়, এরকম কিছু সবজির নাম বলতে পারো? ব্রোকলি চেনো? জি ম্যাম। আচ্ছা, এটা কি আগে আমাদের দেশে পাওয়া যেত? এই বছর দেখলাম বেশ পাওয়া যাচ্ছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন মনে করো যে তুমি ঠিক করলে যে তুমি ব্রোকলি উৎপাদন করবে, বিদেশে এটা অনেক চলে, মানুষ অনেক পছন্দ করে, আমাদের দেশে হয়তো মানুষ সবজি হিসেবে এটা অনেক পছন্দ করবে। এটা চিন্তা করে তুমি ব্রোকলি উৎপাদন করলে, তুমি শ্রমিক নিয়োগ করলে, শ্রমিকের মজুরি দিলে, এটার বীজ কিনলে, চারা গাছ কিনলে, সার দিলে, তোমার কিন্তু অনেক খরচ হয়ে গেল। তারপরে তুমি কি করলে? সেটা বাজারে বিক্রি করবে। এখন তুমি কিন্তু জানো না যে মানুষ এটা গ্রহণ করবে কিনা, তাই না? তো এমন হতে পারে যে তুমি বাজারে আনলে কেউ এটা কিনলো না, তাহলে কি তোমার লস হবে না? আবার দেখা যায় যে দেখা যাচ্ছে যে তুমি বাজারে আনছো, তুমি যে দাম চিন্তা করেছিলে এই দামে বিক্রি করবে, মানে অনেক বেশি চাহিদা থাকায় তুমি তার চাইতে অনেক বেশি দামে বিক্রি করতে পারছো। তাহলে তুমি যখন উৎপাদন করছো তোমার কিন্তু খরচ হয়ে যাচ্ছে। পরবর্তীতে সেটা বাজারজাত করার পর তুমি বুঝতে পারছো যে তোমার মুনাফা কতটা হচ্ছে। তো এক্ষেত্রে হচ্ছে কি তোমাকে কিন্তু ঝুঁকি বহন করতে হচ্ছে। তাহলে তুমি যেহেতু এই কাজগুলো করছো, তুমি হচ্ছে কি সংগঠন। তাহলে সংগঠন কি করে? উৎপাদনের ঝুঁকি বহন করে। এরপর সংগঠন মুনাফা অর্জন করে। তুমি যেই ব্রোকলি গুলো বাজারে বিক্রি করছো সেখান থেকে খরচ বাদ দিয়ে যা থাকছে সেটাই হচ্ছে তোমার মুনাফা। তাহলে সংগঠন মুনাফা অর্জন করে। সংগঠন উৎপাদন ব্যবস্থার কাণ্ডারি। তাহলে এগুলো হচ্ছে কি সংগঠনের বৈশিষ্ট্য। তো আমরা এই উৎপাদনের যে উপকরণগুলো, সেই উপকরণগুলোর বৈশিষ্ট্য পড়লাম। তাহলে ভূমির বৈশিষ্ট্য পড়েছি, ভূমির হচ্ছে আদি এবং অক্ষয় উপাদান, এবং ভূমির মালিকের আয়কে কি বলা হয়? ভূমির মালিকের আয়কে বলা হচ্ছে খাজনা। এরপরে হচ্ছে শ্রম। শ্রমের মালিকের আয়কে কি বলা হয়? একজন শ্রমিক নিয়োগ করা হলে তাকে যখন পারিশ্রমিক দেওয়া হয় সেটাকে কি বলা হয়? মজুরি। মজুরি। মূলধনের মালিকের আয়কে কি বলা হয়? মূলধন। সুদ। মুনাফা। সুদ। না, মুনাফা কে করে? সংগঠন মুনাফা করে। এই যে সংগঠন মুনাফা অর্জন করে, তাহলে সংগঠকের আয়কে বলা হয় মুনাফা, আর মূলধনের মালিকের আয়কে বলা হচ্ছে সুদ। তাহলে ভূমির মালিকের আয়কে বলা হয় খাজনা, শ্রমের মালিকের আয়কে বলা হয়
মজুরি, মূলধনের মালিকের আয়কে বলা হয় সুদ এবং সংগঠকের মালিকের আয়কে বলা হয় মুনাফা। ঠিক আছে, এখন দেখো কিছু কিছু অর্থনীতিবিদ প্রযুক্তিকে উৎপাদনের একটি উপকরণ বলে মনে করেন। প্রযুক্তি কি? সর্বাধিক উৎপাদন দক্ষতার সাথে উপকরণ সমূহকে ব্যবহার করার কৌশলকে অর্থনীতিতে প্রযুক্তি বলে। প্রযুক্তি বলতে শুধু যন্ত্রকে বোঝায় না, যন্ত্র মানুষের জ্ঞানকে উন্নততর করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে, আর এই জ্ঞানই হলো প্রযুক্তি। আধুনিক উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। তো এই প্রযুক্তিকে কিছু কিছু অর্থনীতিবিদ উৎপাদনের উপকরণ বলে মনে করেন, কিন্তু সবাই এটাকে মনে করে না। তাহলে উৎপাদনের উপকরণ মূলত চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ঠিক আছে, এখন দেখো উৎপাদনের উপকরণের তুলনামূলক গুরুত্ব। আমরা যে চারটা উপকরণ পড়লাম এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ভূমি। ভূমি, সংগঠন। আচ্ছা, যে বলেছো ভূমি, সেটা কি কারণে ভূমি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান? ম্যাম, কোনো কিছু উৎপাদন করতে গেলে তো সবার আগে একটা স্থান, নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয়, এর জন্য। আচ্ছা, সবার আগে একটা নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয়। সবার আগে একটা নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয়। আচ্ছা, সেটা যদি মনে করো তুমি অনলাইনে কোনো পণ্য বিক্রি করবে, তোমার এটা এরকম যে প্রথমে যে আমরা দেখি না যে অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রি হয়, প্রি অর্ডার নেয়, যে তুমি অর্ডার নিচ্ছ, তারপরে হচ্ছে তুমি দ্রব্যটা এনে তাদের কাছে বিক্রি করছো। ঠিক আছে, তো এক্ষেত্রে হচ্ছে কি যে দ্রব্যটা যখন তুমি আনবে সেগুলো রাখার জন্য জায়গার দরকার আছে, প্যাকেজিং এর জন্য জায়গার দরকার হচ্ছে, কিন্তু তুমি কাজটা শুরু করলে কি যে কে কে কিনতে চাচ্ছ, তুমি ছবি দেখাচ্ছ। তো সেই ক্ষেত্রে কিন্তু ভূমির গুরুত্বটা কম। আগেই কিন্তু ভূমি লাগছে না, আগেই ভূমি লাগছে না ম্যাম। ম্যাম মুনাফা। মুনাফা। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে কি যে তুমি সবজি উৎপাদন করতে চাচ্ছ, এখানে জমি যত বেশি উর্বর হবে তোমার সবজি তত বেশি ভালো হবে না? জমির কোনো জি ম্যাম। মানে তুমি সৌদি আরবের মরুভূমিতে উৎপাদন করতে যাচ্ছ, সেখানে তুমি অনেক মুনাফা করলে দেখা যাচ্ছে মুনাফাটা তুমি পরে পাচ্ছ, মানে তুমি সেখানে দেখা যাচ্ছে যে তুমি অনেক উপকরণ ব্যবহার করলে, আর তুমি একটা উর্বর জমিতে চাষ করলে, তোমার উৎপাদন কোনটা ভালো হবে? উর্বর জমিটা। উর্বর জমিতে। আবার মনে করো যে তুমি পোশাক তৈরি করছো, সেখানে তোমার কোনটা বেশি লাগছে? যত শ্রমিক থাকবে, তোমার যত মূলধন থাকবে, তোমার উৎপাদন তত বেশি হবে না? দক্ষ শ্রমিক যত বেশি হবে তোমার উৎপাদন তত ভালো হবে। এখানে কিন্তু ভূমির গুরুত্ব কম, ভূমি উর্বর না অনুর্বর সেটা কাজে লাগছে না। তাহলে আমরা দেখলাম কি যে উৎপাদনের যে উপকরণগুলো, সেই উপকরণগুলো কিন্তু এক এক ধরনের উৎপাদনের জন্য এক এক ধরনের উপকরণ বেশি লাগছে। যেমন কৃষি কাজের জন্য ভূমির গুরুত্ব সবচাইতে বেশি। আবার দেখা যাচ্ছে এই যে পোশাক শিল্প বা এই ধরনের কাজের জন্য শ্রমের গুরুত্ব বেশি। আবার তুমি খনি থেকে সম্পদ উত্তোলন করছো, খনিজ সম্পদ, সেক্ষেত্রে তোমার মূলধনটা বেশি লাগছে। যত আধুনিক যন্ত্রপাতি হবে তোমার উৎপাদন তত বেশি হবে। তাহলে বিভিন্ন উপকরণের জন্য তোমার এক এক ধরনের উৎপাদনের জন্য উৎপাদনের গুরুত্ব এক এক রকম। তাহলে আমরা বলতে পারি না যে এই উপকরণটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। তাহলে সব উৎপাদন ক্ষেত্রে সব উপকরণ গুরুত্ব সমান নয়, তাই বলে কোনো উপকরণই একেবারে গুরুত্বহীন নয়, সব উপকরণই লাগবে। আসলে প্রত্যেকটা উপকরণই একটি অপরটির পরিপূরক। তাহলে আমরা দেখলাম যে উৎপাদনের উপকরণের তুলনামূলক গুরুত্ব, কোনোটাই তোমার বেশি গুরুত্ব না বা কোনোটাই কম গুরুত্ব না, এক একটার জন্য এক একটা গুরুত্ব বেশি, আবার সেই ক্ষেত্রে অন্যটার গুরুত্ব কম, আবার ওই উপকরণটাই অন্য উৎপাদনের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা দেখো তোমাদের বাড়ির কাজ হচ্ছে ভূমির যোগান দাম নেই, ব্যাখ্যা করো। মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয় কেন? এরপরে শ্রমের যোগান বৃদ্ধির সময় সাপেক্ষ কেন? সংগঠনকে বিশেষ ধরনের শ্রম বলা হয় কেন? সংগঠন উৎপাদনের যাবতীয় ঝুঁকি বহন করে, ব্যাখ্যা করো। আমাদের যে 2 মার্কসের জন্য প্রশ্ন আসে না, সেইখানে আমাদের যতটুকু উত্তর লিখতে হয় অতটুকু লিখো। মনে করো প্রতিটার মার্কস 2। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবে। তো আজকের ক্লাসে ম্যাম, হ্যাঁ বলো।
ম্যাম সবগুলো স্লাইড গুলো আবার একটু দেখাবেন, আমি স্ক্রিনশট নিতে পারিনি, নেটে প্রবলেম ছিল। ক্লাস ইসে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিন, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তো আজকের ক্লাসে যা পড়ালাম এর মধ্যে সমস্যা আছে কার কোনো? আছে কারো কোনো সমস্যা? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে যা পড়ালাম এগুলো তোমরা বইতে আরো পড়বে, আমি যে পয়েন্ট গুলো বলেছি দেখবে বইতে বিস্তারিত আলোচনা আছে, সেগুলো পড়লে তোমাদের ধারণাগুলো ক্লিয়ার হবে। আর প্রত্যেকে অবশ্যই বাড়ির কাজ করবে। তো আজকের মতো শেষ করছি, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।